উচিত। বাংলাদেশে আসলে কেউই অবসর নিতে চায় না, আমাদের মধ্যেই হতাশা আসে, এবং হতাশা আমি অনেক দর্শককে বলতে শুনছি আমরা কি নির্লজ্জ, এরপরেও বাংলাদেশ টিমের খেলা দেখি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খেলা রঙের নিয়মিত আয়োজন ক্রিকটকে স্বাগতম। ক্রিকটকে আমি আছি আজ KM রাশেদুল ইসলাম রাশেদ। আমার সাথে আছে ক্রিকটকের নিয়মিত আলোচক এবং উপস্থাপক শোভন চক্রবর্তী। শোভন চক্রবর্তী, তোকে স্বাগতম। থ্যাংক ইউ। তো আমরা ক্রিকটকে আজ কি নিয়ে আলাপ করতে পারি? ক্রিকেট নিয়েই কথা বলি, মানে একদম কোনো সুনির্দিষ্ট টপিকে না থেকে আমরা যে কোনো বিষয়েই কথা বলতে পারি আসলে আমার মনে হয়। হ্যাঁ, আসলে আমাদের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন দরকার, এবং ক্রিকেটটা যে রুট লেভেলে নাই, স্কুল লেভেলে ক্রিকেট নাই। আমরা যদি দেখি ভারত, শ্রীলঙ্কা এবং বড় বড় দেশগুলো, এই দেশগুলো কিন্তু ক্রিকেটে ভালো করছে, যে রুট লেভেল থেকে ক্রিকেটটা উঠে আসছে। আর আমাদের দেশে ক্রিকেট মানে আমরা বুঝি শুধু জাতীয় দল, জাতীয় দলের বাইরেও যে খেলাটা হয়, এই জিনিসটা আমাদের সাধারণ জনগণ তো জানেই না। একদমই তাই। এবং মানে আমাদের যেমন ধর, আমি ইন্ডিয়ার কথা যদি বলি, ইভেন পাকিস্তান বা অস্ট্রেলিয়া, তাদের ক্রিকেটার আসার বড় একটা জায়গা কিন্তু স্কুল ক্রিকেট। ইন্ডিয়ার স্কুল ক্রিকেটে তুই সকল মনীষী ব্যাটসম্যান, খেলোয়াড়, বোলার সবাইকেই দেখবি যে স্কুল ক্রিকেট থেকে উঠে আসে মোটামুটি, এবং স্কুল ক্রিকেটে এবং দারুণ স্ট্রং একটা টুর্নামেন্ট নিয়মিত হয়। এবং আমাদের দেশে যে স্কুল ক্রিকেট, সেইটা এক ধরনের, তোর আমার স্কুল ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থেকেই বলতে পারি, সেইটা এক ধরনের দায় সারা গোছের একটা টুর্নামেন্ট। সেইখানে যে বল দেওয়া হয় সেই বলের মান ভালো না। টুর্নামেন্ট আয়োজনে আয়োজকদের শুধুমাত্র স্কুল বা উপজেলা প্রশাসন একটা দায় সারা গোছের আয়োজন করে, সেখানে ক্রিকেটের সংগঠন BCB বা BKSP বা ক্রীড়া মন্ত্রণালয় সেইখান থেকে কোনো আলাদা প্রণোদনা বা উৎসাহ সেই জায়গাটাও যেমন থাকে না। তার ফলে যেটা হয় যে আমাদের ক্রিকেটার আসার যে পাইপলাইন সেইটা ক্রমশ সংকুচিত হয়ে যায়, আমরা কম ক্রিকেটার পেতে থাকি, এবং এইটা একটা বড় ক্রাইসিসের জায়গা আমার মনে হয়। এবং একটা দেশের ক্রিকেট যদি উন্নয়ন করতে হয়, তাহলে তার তৃণমূলে তার অবকাঠামোগত উন্নয়ন দরকার সবচেয়ে আগে। হ্যাঁ, যেমন ধর বিকেএসপির কথা বললি তুই। বিকেএসপি আসলে ঢাকা কেন্দ্রিক, আর খেলাটাই কেমন যেন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। ঢাকা কেন্দ্রিক বা ক্যাপিটাল সিটি কেন্দ্রিক হওয়ার কারণে খেলাটা আসলে সবাই চায় যে ঢাকায় আসবে, পারফর্ম করবে। ওই গ্রাম থেকে একটা ছেলে চেষ্টা করে যে সে কীভাবে বিকেএসপিতে ভর্তি হইতে পারবে। তার স্কুল ক্রিকেট কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিচ্ছু নাই, যেভাবে সে হয়তো তুখোড় মেধাবী, ভালো ক্রিকেট খেলে, ভালো বল করে, ভালো ব্যাট করে, কিন্তু ওই বয়সটা আর থাকে না যখন সে আসলে সুযোগ পায় বা সুযোগ আসে। তো এই যদি আমাদের স্কুল থেকে যদি চর্চাটা হয়, আমার মনে হয় যে আমাদের দেশে প্রচুর ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টগুলো কিন্তু উঠে আসতে পারে। এবং তুই যেটা বললি, এইটা সম্ভবত আমাদের রাষ্ট্রীয় সমস্যা, আসলে শুধু ক্রিকেট না। তুই দেখবি যে আমাদের সমস্ত কিছুই আসলে ঢাকা কেন্দ্রিক। এই সমস্ত কিছুর কেন্দ্র নিশ্চয়ই ঢাকা থাকবে রাজধানী শহর হিসেবে, কিন্তু সেইখান থেকে একটু বিকেন্দ্রিক হওয়া প্রয়োজন আমার মনে হয়, এবং সেই সুযোগ সুবিধাটা যাতে সব জায়গায় থাকে। এবং তুই একটা কথা বলছিলি যে অনেক মেধাবী ক্রিকেটার, অনেক প্রতিভাবান ক্রিকেটার বা যে কোনো খেলার সাথে সংশ্লিষ্ট মানুষই হারিয়ে যায় দিন শেষে। আমি আমাদের বাস্তব অভিজ্ঞতায়, আমরা যখন শৈশব কৈশোরে ক্রিকেট খেলেছি, তখন তোর আর আমার পরিচিত এমন অনেক ক্রিকেটারই কিন্তু আছে যারা আমরা সম্ভাবনাময় হিসেবে ভাবতাম, যারা হয়তো ঠিকঠাক সহযোগিতা পেলে একটু ভালো করতে পারতো, দেশের ক্রিকেটে অবদান রাখতে পারতো। এরকম ক্রিকেটারের গল্প আমার ধারণা আমাদের সকল মানুষের সাথেই, ক্রিকেট সংশ্লিষ্ট সকল মানুষেরই এরকম গল্প আছে, যে যারা এমন ক্রিকেটারের সাক্ষাৎ পেয়েছে যারা আসলে একটু সুযোগ সুবিধা পেলে, একটু ব্যবস্থাপনা পেলে তারা বড় ক্রিকেটার হয়ে উঠতে পারতো এবং দেশের ক্রিকেটে অবদান রাখতে পারতো। হ্যাঁ, আমারও সেটা মনে হয়। আসলে এই যে প্রতিভাগুলো ঝরে যাওয়া, এটা হচ্ছে এই কারণে যে আমাদের ওই রুট লেভেলে কম্পিটিশনটা নাই। দেখ, এই যে বিকেএসপির কথা বলি আমরা, বিকেএসপি যদি অন্তত যতগুলো বিভাগ আছে, বিভাগীয় যদি একটা শাখা প্রশাখা থাকে, সেই শাখার আবার জেলায়, উপজেলায় আরেকটা প্রশাখা থাকলো, তাহলে দেখলে একটা চেইন থাকে। তাহলে এই আস্তে আস্তে কিন্তু খেলোয়াড়গুলো উঠে আসতে পারে, কিন্তু ওই খেলোয়াড়গুলো সরাসরি ঢাকায় এসে এই ইসের মধ্যে আসলে উঠে আসতে পারে না। দেখ, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে এই যে উঠে আসা, মানে আমাদের এই কথা আমি সব জায়গায় বলি, আমাদের দেশের স্পেশালাইজ যে কোনো সংগঠন, তুই সেটা ক্রিকেট BCB বল, ক্রিকেট বোর্ড বল, বা আমি আর একটা যে সংশ্লিষ্ট দুনিয়ায় থাকি, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ার কারণে শিল্পকলা একাডেমি বল, এর গ্রুপ ফেডারেশনের দলগুলো বল, এই সবগুলোরই চলার স্টাইল না রাজনৈতিক দলের চলার স্টাইল যেমন তেমন, এবং যে কোনো ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোরও পথ পরিবর্তন, একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে যায়।
এবং যে ধাক্কা কিন্তু অবধারিতভাবেই ওই অঙ্গনেও লাগে, যেমন হঠাৎ করে একটা ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়ে যাওয়া, তার দায়িত্বপ্রাপ্ত কর্তারা চেঞ্জ হয়ে যাওয়া, সেইটা এক ধরনের ধাক্কা লাগে। আমরা যদি এটা করতে পারতাম যে এই সেক্টরগুলোকে রাজনীতির বাইরে রাখা, রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা, রাজনীতি সংশ্লিষ্ট নয় এমন মানুষ বা রাজনীতির ঊর্ধ্বে মানুষ, নিরপেক্ষ মানুষ, এমন মানুষদেরকে এখানে নির্বাচন করা, এবং তারা যাতে সকল সরকারের কাছে এক ধরনের গ্রাহ্যতা অর্জন করতে পারে। সরকার পরিবর্তন, সেটা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় আমরা দেখি, নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব নেন আমরা দেখি, কিন্তু সেইটার সাথে কিন্তু বিসিবি বা বিকেএসপি সেই জায়গার কর্মকর্তা পাল্টে যাওয়ার কোনো মানে হয় না। এবং এইটা আসলে শুরু হয়েছে একদম আমাদের দেশের সৃষ্টি থেকেই, এবং এমন একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বা আর এক দলকে বলতে গেলে তারা বলবে ওরা তো করছে, আমাদেরকেও করতে হবে, এবং এইটা একটা সংস্কৃতি হয়ে গেছে আমাদের। আমার মনে হয় এই সংস্কৃতি থেকে অবশ্যই বের হয়ে আসা উচিত। এডিশনালি আমি বলি, যেমন ধর ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা নিঃসন্দেহে ক্রিকেটের শক্তিমত্তায়, ক্ষমতায়, ঐতিহ্যে, ইতিহাসে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। কিন্তু এই সম্প্রতি জয় শাহ আইসিসির দায়িত্ব নেওয়া, বিসিবির একজন বিসিসিআইয়ের একজন কর্তা ব্যক্তি হয়ে ওঠে, এবং অতঃপর আইসিসির দায়িত্ব নেওয়ার পর যেটা বহুল আগে থেকেই চর্চিত একটা কথা, যে আইসিসিকে বলা হয় ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এবং জয় শাহর ছেলে অমিত শাহর ছেলে জয় শাহ দায়িত্ব নেওয়ার পর থেকে এইটা যেন বিজেপি ক্রিকেট বোর্ড হয়ে উঠছে। এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ, এবং তুই দেখ যে এই বিশ্বকাপের আগেও শুধু যে বাংলাদেশের সাথে বুঝলাম মুস্তাফিজ ইস্যু, সেই সময় বাংলাদেশের সাথে একটা শীতল রাজনৈতিক সম্পর্ক, সব মিলিয়ে তারা কিন্তু সিকান্দার রাজার ভিসা দিতে, ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার আদিল রশিদের ভিসা দিতে, প্রত্যেকটা জায়গায় এক ধরনের তারা দ্বিধা দেখিয়েছে। তো এই যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু এক ধরনের পলিটিক্যাল প্রভাবের ফলাফল। এই যে আমার মনে হয় যে জয় শাহ, যে ভদ্রলোকটার কথা বলছি, তাদের যে রাজনৈতিক মতাদর্শ, এটা তার বাস্তবায়ন ঘটতেছে এখানে। দেখ, আসলে ইন্ডিয়া কিন্তু একটা বড় ক্রিকেট হাব। ইন্ডিয়া কিন্তু আসলে আমি যতটুকু মনে করি, আমরা যখন সচিনের আমল দেখেছি, এরপরে যদি ধোনির সময়টাও কথা বলিস, ক্রিকেটটা কিন্তু এরকম ছিল না, এবং প্লেয়ারদের অ্যাটিটিউড সব কিছুতে পরিবর্তন। আজকে সুরায়া কুমার যাদবের যে অ্যাটিটিউড, মানে খেলার মাঠে হ্যান্ডশেক না করা বা বিভিন্ন ইস্যুতে, এইগুলো কিন্তু আমরা কোহলিকেও দেখি নাই। কোহলি রাগান্বিত, কোহলি আক্রোখা, কিন্তু কোহলি কিন্তু স্পোর্টসম্যান হিসেবে দাঁড়ান। এবং আমিও এই একই কথা বলছি, যে যেমন ধর এটা শুধু ইন্ডিয়া না, এটা বোধহয় বৈশ্বিকভাবেই এক ধরনের জেনারেশনের কারণে পরিবর্তন হচ্ছে কিনা। ভারত পাকিস্তানের সম্পর্ক, ভূরাজনৈতিক সম্পর্ক যে কোনো কালেও খুব মধুর ছিল এমনটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমার খুব শৈশবে আমার মনে আছে, কোন ম্যাচ কী ঘটনা সেটা মনে নাই, কিন্তু মঈন খান ব্যাট করছিলেন তখন, পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান আজম খানের বাবা। তো মঈন খান ব্যাট করছিলেন, এবং ব্যাট করতে করতে তার জুতার ফিতা খুলে গেল, এবং জুতার ফিতা খুলে যাওয়ার পর রাহুল দ্রাবিড় এসে সেই জুতার ফিতাটা বেঁধে দিয়েছিল। এবং আমার খুব শৈশবের জিনিস, তো কিছু কিছু জিনিস টাচি ছবির মতন থেকে যায়। তো আমার কাছে কিন্তু ওইটা এক ধরনের ব্র্যান্ডিং, যে এই কি অদ্ভুত, কি চিরপ্রতিদ্বন্দ্বী এরা, কিন্তু জুতার ফিতা বাঁধতে তাদেরই হচ্ছে না। এবং তাদের মধ্যে খেলার মাঠের বাইরে ভারত পাকিস্তানের প্লেয়ারদের মধ্যে একটা আউটস্ট্যান্ডিং সম্পর্ক থাকতো, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সেই জায়গাটা ক্রমশ নষ্ট হচ্ছে, এবং সেই কারণেও আমার বোধ হয় ক্রিকেটারদের মানসিকতার এক ধরনের প্রভাব আছে, এবং আমরা ভূরাজনৈতিকভাবেও দিন দিন একটু অসহিষ্ণু হয়ে উঠছি। আমার মনে হয় অসভ্যও হচ্ছি। এবং চারিদিকেই দেখ যে কোনো ক্ষেত্রেই এই যে উগ্রবাদটা বাড়তেছে এখন। মানে এক উগ্রবাদ বলতে আমাদের এক ধরনের ধারণা হয়ে গেছে যে উগ্রবাদ শুধু মুসলিম ধর্মীয় উগ্রবাদ, কিন্তু এইটা কিন্তু এক ধরনের ভুল ধারণা। যে কোনো মতবাদকে তীব্রভাবে ধারণ করার নাম হচ্ছে উগ্রবাদ। সেইটা মুসলিম উগ্রবাদ হতে পারে, হিন্দুত্ববাদী উগ্রবাদ হতে পারে, ইভেন নাস্তিক্যবাদী উগ্রবাদ হতে পারে, দেশত্ববোধী উগ্রবাদ হতে পারে। মানে এই যে দর্শনটা যখনই উগ্র হয়ে ওঠে, সেইটাই কিন্তু ক্ষতির কারণ। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুই দেখ, মানে এই যে ভারতের এই ব্যাপারটা ঘটছে, আমার মনে হয় একটা অহংবোধ। আজ ক্রিকেট বিশ্ব নিয়ন্ত্রণ করছে ভারত। তুই যদি ফ্রান্সাইজি লিগের কথা বলিস, আইপিএল তো আছে, এছাড়া দ্য 100, তারপর তুই যদি এসএ টি20 কথা বলিস, মেজর লিগের কথা বলিস, আইএল টি20 কথা বলিস, সেখানে প্রত্যেকটা টিমের মালিক, মানে অন্তত 70% মালিক হচ্ছে ইন্ডিয়া। যার কারণে এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট যদি চাই যে
মেজর লিগে পাকিস্তানি কোনো ক্রিকেটারে চান্স দিবে না, দিতেই পারে তারা। তো এই যে যে বৈশ্বিকভাবে যে নিয়ন্ত্রণের ব্যাপারটা এরা কিন্তু অলরেডি শুরু করে দিছে, যার কারণে মানে খেলোয়াড়দের মনেও একটা বিষয় হয়ে গেছে আমরা ছাড়া আসলে ক্রিকেট চলবে না, আমরা ছাড়া মানে ক্রিকেট বিশ্বই অচল। কিন্তু এই ব্যাপারটা আমার মনে হয় খেলোয়াড়দের মনস্তত্ত্বে গেঁথে গেছে, মানে এই জিনিসটাই আসলে পরিবর্তন দরকার। টি-20 ক্রিকেটের কারণে বৈশ্বিকভাবে আসলে লাভবান হইলেও এই যে মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়া বা মানসিকভাবে একটু মানে অন্য লেভেলের হয়ে যায় জিনিসটা আমার মনে হয় যে পরিবর্তন হওয়া উচিত। এবং দেখ এইটা আমার যেটা ধারণা আমার মনে হয় সেইটা আসলে ইন্ডিয়ার ক্রিকেটেরও খুব বেশি উপকার যে করতে পেরেছে তা না। ইন্ডিয়ার এই যে অহংবোধ জাগ্রত হওয়া, ইন্ডিয়া জবে থেকে সুপার মাইটি হয়ে উঠতে যাওয়ার যে প্রচেষ্টা, তারপর থেকে ইন্ডিয়ার ক্রিকেটেও সাফল্যের পরিসংখ্যান কিন্তু খুব ভালো নয়। হ্যাঁ, একটা টি-20 বিশ্বকাপ জিতেছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সম্প্রতি, তাছাড়া প্রত্যেকটা বৈশ্বিক আসরেই কিন্তু তারা বিরাট একটা বিজ্ঞাপন নিয়ে যায় তাদের ব্রাজিলের মতো যে রিজার্ভ বেঞ্চ ও বিশ্বজয়ের ক্ষমতা রাখে, কিন্তু দিন শেষে তাদের এক ধরনের পতন ঘটে এবং ভয়াবহ পতন। তুই যদি লাস্ট 2023 সালের ওয়ার্ল্ড কাপটা দেখিস, কী দুর্দ্বন্দ্ব প্রতাপে তারা ফাইনাল খেললো অপরাজিতভাবে। এবং অস্ট্রেলিয়া কি অদ্ভুতভাবে ফাইনালে একদম কি বলা যায়, একদম শোচনীয় পরাজয় ঘটলো ইন্ডিয়ার। এবং প্রতিটা আসলেই এমন ঘটনা ঘটছে যেটার ক্ষেত্রেও আমার মনে হয় মানে ক্রিকেটারদের মাইন্ডসেটটা ক্রিকেটের বাইরে একটা গ্ল্যামারাস দুনিয়া, একটা ভূরাজনৈতিক দুনিয়া, একটা অহংবোধ, ইগো, এই সব জায়গায় চলে যাওয়ার কারণে তাদের ক্রিকেটের ক্ষতি হচ্ছেই বলেই আমার মনে হয়। হ্যাঁ দেখ, তুই এই যে আইসিসির ইভেন্টগুলোতে কি হয়, ইন্ডিয়া অনেক বেশি প্রিভিলেজ পায়। এই তুই এই আসরটাই দেখ না, টি-20 সালের মানে 26 সালের যে বিশ্বকাপটা, সেইখানেই তুই এই যে সুপার 8-এর পরিসংখ্যান, ইন্ডিয়া লম্বা লম্বা গ্যাপ পাচ্ছে। এবং ইন্ডিয়া শেষ ম্যাচটা যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে তখন তারা সমস্ত ইকুয়েশন বুঝে, সমস্ত পরিসংখ্যান সমীকরণ মিলিয়ে তারপরে খেলতে নামবে। এখন হয়তো ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে এইটা মিরাকল, এটা কাকতালীয় হবে। হ্যাঁ, হতে পারে এটা কাকতালীয় যদি এক আসরে ঘটে, 2 আসরে ঘটে, কিন্তু আসরের পর আসর ধরে যখন এটা ঘটতেই থাকে তখন বুঝতেই হয় এই আইসিসি নামক সংগঠনটি একদম পুরোপুরি ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়ার হয়ে কাজ করছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা ইন্ডিয়া ক্রিকেট নিয়ে বেশি আলাপ করে ফেলছি, আমরা একটু বাংলাদেশি ক্রিকেটে, ইন্ডিয়ার ক্রিকেটের যেমন আমরা খুব খারাপ দিকগুলো নিয়ে কথা বলছিলাম, ইন্ডিয়ার ক্রিকেটের যে ভালো দিকগুলো নিয়ে শুরুতে কথা বলেছি এবং আরও একটা দিক আছে যেটা দেখবি যে ইন্ডিয়ার যারা সাবেক হয়ে যাওয়া কিংবদন্তি ক্রিকেটার তারা অবসরের কিছুদিনের মধ্যেই কোনো না কোনোভাবে ইন্ডিয়ার ক্রিকেটকে সার্ভ করে। সেটা বয়স ভিত্তিক দলের দায়িত্ব নেওয়া হতে পারে, সেটা হাই পারফরমেন্স দলের দায়িত্ব নেওয়া হতে পারে, সেটা কোনো মেন্টরশিপ নেওয়া হতে পারে, জাতীয় দলের কোচ নেওয়া হতে পারে, তার নিজস্ব অঞ্চলের ক্রিকেট যে ক্লাবটা আছে সেই ক্লাবের দায়িত্ব নেওয়া হতে পারে। দেখ, ইন্ডিয়াতে তোর সঞ্জয় মঞ্জরেকর থেকে শুরু করে সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, তারপর এখন গৌতম গম্ভীর, রবি শাস্ত্রী, ভিভিএস লক্ষণ, সবাই কিন্তু কোনো না কোনোভাবে ইন্ডিয়ার দলকে সার্ভ করছে। তারা জাতীয় দলের থেকে অবসর নেওয়ার পর থেকেও বিভিন্নভাবে ইন্ডিয়াকে সার্ভ করে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, দে আর অলসো, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গায় বাংলাদেশের একটা কি বিরাট সংকট যে পরে কাজে লাগানো তো দূরের কথা, আমাদের শেষটা এত তিক্ত, এত তিতা পরিস্থিতি ক্রিয়েট করা হয়, এটা যে কোনো ক্রিকেটারের জন্য অসম্মানের, লজ্জার হতে পারে। তার পারফরমেন্স খারাপ, অফ ফর্ম, ক্রিকেট তো মানে প্রতিদিন তো ফর্মের দিন থাকে না, অফ ফর্মেরও দিন থাকে, নানানভাবেই হতে পারে। কিন্তু একজন ক্রিকেটার যখন একটা দেশকে দীর্ঘদিন সার্ভিস দেন তখন একটা ভালো বিদায় তো সে আশা করতে পারে। সেই ভালো বিদায়ের সংস্কৃতি আমাদের ক্রিকেটে খুব বেশি নাই, সেটা নাই। এছাড়া মানে আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটারদের উচিত যে দেখ, আমরা রিসেন্টলি অনেক ঘটনা দেখতে পাচ্ছি। বিরাট কোহলি অবসরটা দেখ, বিরাট কোহলি কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল, টি-20 ওয়ার্ল্ড কাপ নিল 2024-এ, তারপর টেস্টেও সে মানে ব্যাট প্যাচ থেকে মোটামুটি কামব্যাক করছিল, কিন্তু সেই অবস্থায় কিন্তু বিরাট কোহলি অবসর নিয়ে নিল। তো স্টিভ স্মিথের কথা চিন্তা কর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা বোল্ড হওয়ার পরে ফুলটাসেতে সে মনে করলো যে ওয়ান ডে ক্রিকেটে সে ব্যাট তুলে রাখবে এবং তাই করলো। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় কি, খেলোয়াড়দের দোষ আছে যে খেলোয়াড়রা অবসর নিতে চায় না, তাদের বোঝা উচিত যে কখন ক্রিকেটটা ছাড়া উচিত। বাংলাদেশে আসলে কেউই অবসর নিতে চায় না। এর কারণটা কি জানিস? চেয়ারটা ছাড়তে চায় না। এর কারণটা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু। আজকে মাহমুদুল্লাহ জাতীয় দলে নাই, তার স্পন্সরশিপ নাই, কিচ্ছু নাই, হয়তো ইনকামও কম। এটাই হয় বাংলাদেশের, এই যে পরবর্তীতে খেলোয়াড়দের কাজে লাগানোর যে বিষয়টা সেটা হয় না। আমার খুব আফসোস হয় মোহাম্মদ রফিকের কথা মনে পড়লে। মোহাম্মদ রফিকের মতো একজন স্পিনার
যাকে কিনা বাংলাদেশ ক্রিকেট কোনো কাজে লাগালো না। এবং বাংলাদেশের স্পিন কোচ হয়েছে রঙ্গনা হেরাত, আরো অনেকে কিন্তু মুস্তাক আহমেদ এবং অনেক বাইরের, রফিকের মতো লিজেন্ডারি স্পিনার কোনো কাজেই লাগাইলো না। ইভেন আব্দুর রাজ্জাক এখন বোর্ডে আছে বিভিন্ন দেশ, কিন্তু আব্দুর রাজ্জাক আমার মনে হয় যে মেন্টরশিপ বা এই খেলার জগতে তাকে বেশি দরকার ছিল না যতটা তো অফিসিয়াল কাজকাম থেকে। এক্স্যাক্টলি। এখন আমার যেটা মনে হয় ধর মানে সার্বিকভাবেই আমাদের এইটা আসলে ভাইস ভার্সা, তো যে বাংলাদেশের সমস্ত কিছু যে সিস্টেমে চলে, ক্রিকেট কোনো ব্যতিক্রমী কোনো জায়গা না, তো ওই দেশের বাকি সব সিস্টেমের সাথে ক্রিকেটটাও কলাপস করে। কিন্তু হ্যাঁ, কিছু হ্যাঁ। জিনিস না, আমি একটু অ্যাড করি, দেখ আমিনুল ইসলাম বুলবুল স্যারের কথা বলি একটু, মানে অ্যাড করি, তোর একটু ইন্টারাপ্ট করি। দেখ আমিনুল ইসলাম বুলবুল স্যার, মানে বুলবুল স্যার কিন্তু মানে সে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা রাখে না। সে কি হতে পারে, কোচ হইতে পারে, সে বিভিন্ন হাই পারফরমেন্স টিমের জন্য তাই কাজ করে করতে আসছে পারে। সে তো কাজ। সে দেখ সে যখন আইসিসির হয়ে কাজ করছে, চায়না ক্রিকেট নিয়ে কাজ করছে, আজকে আফগানিস্তানে এত ভালো খেলছে, সেখানে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা আছে। ওম্যান ক্রিকেট এত ভালো খেলছে, সেখানে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা আছে। এত ভালো পারফর্ম করার পরেও তার এইখানে দেশে এসে কেন বিসিবির প্রেসিডেন্ট হইতে হবে? তার যদি এই রুট লেভেলে কাজ করা বা হাই পারফরমেন্স টিম নিয়ে কাজ করা বা ক্রিকেটটাকে আসলে আগামী 5 বছর পর আমরা কোথায় দেখতে চাই, সেই জিনিসটা নিয়ে যদি কাজ করার সুযোগ দেওয়া হতো তাকে, আমার মনে হয় অনেক দূর এগিয়ে যেত ক্রিকেটটা। এই যে আমি এর আগেই যে প্রসঙ্গ না, এই ব্যাপারগুলো যে যোগ্য মানুষগুলো যোগ্য চেয়ারে নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি যে প্রসঙ্গগুলো বলছিলাম এর আগে, যে পুরো একটা সিস্টেম আমাদের দেশে ওইটাই একটা ঘটনা ঘটে যে কার স্পেশালাইজেশন কোন দিকে, আমার স্কিলটা কোন দিকে, আমার তাহলে সেখানেই কাজ করা উচিত, সেইটা আমরা বুঝি না। আমরা ভাবি যে পাওয়ারের দিক দিয়ে কোন জায়গাটা উঁচুতে, চেয়ারটা কোনটা দামি, মানুষ মর্যাদা দেয় বেশি কোন চেয়ারে, এইসব প্রশ্ন আমাদের মনে আগে আসে। ফলে আমার যেটা স্পেশালাইজেশন, আমি যে সেক্টরটায় ভালো কাজ করতে পারবো, তার চেয়ে আমার বেশি মনোযোগ থাকে কোনটায় গেলে আমি বেশি হাইলাইট হব, কোনটায় গেলে আমার পরিচিতি বাড়বে বা আমার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, সেই জায়গাটা কনসেন্ট্রেশন থাকে আমাদের বেশি। কিন্তু আমাদের চিন্তার প্রক্রিয়াটা হওয়া উচিত যে কোন কাজটা আমি ভালো করতে পারবো। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমাদের মনে হয় বড় ল্যাকিং রয়েছে। এবং ধর যে একটা রেজিং খুব গুরুত্বপূর্ণ বিতর্ক আছে যে লাস্ট বেশ কিছুদিন কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পতনের সময়, তুই যদি 2007 পরবর্তী সময়কে উত্থানের সময় ধরিস, আমি যদি বলি 2007 বিশ্বকাপটাই একটা মাইল ফলক, যে 2007-এ তারা যখন ভারতকে হারিয়ে এবং পরবর্তীতে নকআউট তো না, ওইবার নকআউট ছিল রবীন্দ্র রাউন্ড লিগে সেকেন্ড রাউন্ডের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারানো, ওর পর থেকেই বাংলাদেশ ক্রিকেট একটু ওপরের দিকে উঠতে শুরু করেছিল। 2011-র বিশ্বকাপেও তারা প্রত্যাশিত খুব ভালো ফল না করলেও আমার মনে হয় ইংল্যান্ডকে হারিয়েছিল, আরও আয়ারল্যান্ডের সাথে জয় পেয়েছিল। 15 বিশ্বকাপেও তারা বেশ ভালো, ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছিলো অস্ট্রেলিয়ার মাটিতে। তো এই যে ঘটনাগুলো, এইটা উত্থানের পিরিয়ডে যাচ্ছিল। এবং 15 সালে আমার যতদূর মনে পড়ে ইন্ডিয়াকে আমরা সিরিজ হারিয়েছিলাম দেশের মাটিতে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিলাম, ইংল্যান্ডের সাথেও সম্ভবত সিরিজ জিতেছিলাম এবং ওয়ানডেতে নিয়মিত আমরা সিরিজ জিততে থাকছিলাম। তো ওই যে উত্থানের পিরিয়ডটা যদি তুই ওই সময় ধরিস, আর পতনের সময়টা কিন্তু এখন, মানে এই লাস্ট 1-1.5 বছর ধরেই যদি আমি বলি, এবং আরও যদি স্পেসিফিকলি বলতে চাই যে এই টি-20 বিশ্বকাপ 2026 সালে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা আর একটা পতনের দিকে নিয়ে যাচ্ছে। তো সেই পতনের কারণে একটা রেজড খুব বিতর্ক আছে যে ক্রিকেটের আসলে জনপ্রিয়তা কমে গেছে কিনা। আসলে এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলা, তারপর প্লেয়ারদের পারফরমেন্স, ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স যদি ভালো না থাকে, পতন বা জনপ্রিয়তা কমে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। তারপরও দেখ, বগুড়ায় খেলা হোক বা সিলেটে খেলা হোক বা চিটাগাঁয়ে খেলা হোক, ঢাকা কেন্দ্রিক হয়তো একটু জনপ্রিয়তা কমছে, কারণ ঢাকায় একটু যে শ্রেণীর লোকজন বাস করে তারা হয়তো ঘাটের টাকা খরচ করে এই খেলা দেখতে যাবে না। কিন্তু রুট লেভেলে যদি যাস, তুই সিলেটে যাস, চিটাগাঁয়ে যাস, বগুড়ায় যাস, খুলনায় যদি খেলা হয়, দেখবি যে দর্শক কিন্তু ঠিকই আবার মাঠে যাচ্ছে। এবং আর একটা আমি যেটা বলতে চাই, ধর যে এখানে জনপ্রিয়তা কমার চেয়ে বেশি যেটা ঘটছে, দর্শকদের মধ্যে হতাশা। হ্যাঁ, আমাদের মধ্যেই হতাশা আসে, এবং হতাশা আমি অনেক দর্শককে বলতে শুনছি আমরা কি নির্লজ্জ, এরপরেও বাংলাদেশ টিমের খেলা দেখি। এখন আমরা যেটা বলতে চাই, এখন আমরা আপনাদের কথা শুনতে চাই, তাই আপনাদেরকে আমন্ত্রণ খেলা রঙের এই স্টুডিওতে ক্রিকেটক অনুষ্ঠানে আপনারা আসুন, এসে আমাদের সাথে কথা বলুন, আপনার মতামত জানান, ক্রিকেট নিয়ে আপনার ভাবনা জানান, আমরা আপনার ভাবনা শুনতে আগ্রহী হয়ে বসে আছি। আজ শেষ করছি, সবাই ভালো থাকবেন,
বিনোদনের সাথে থাকবেন, ক্রিকেটের সাথে থাকবেন, ফুটবলের সাথে থাকবেন, খেলাধুলার সাথে থাকবেন। চলছে বিশ্বকাপ দেখতে থাকুন। বিশ্বকাপ নিয়ে আপনার কী মতামত আমাদের এই স্টুডিওতে এসে আপনারা জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।